রান্না করছিলাম, এমন সময় পেছন থেকে তীব্র আমার পিঠ তার বুকের সাথে ঠেকিয়ে পেটে তার দুহাত রেখে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে নেশাক্ত কণ্ঠে বলে উঠলেন। ভালোবাসি বউ। হঠাৎ তার এমন কাজে আমি যেন কারেন্টে শক খাওয়ার মতো অবস্থায় পড়েছিলাম। তার মুখে বউ ডাকটা শুনে ভারী অদ্ভুত রকমের শান্তি পাই আমি। কাঁপা কাঁপা কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বললাম, দেখুন। পুরো কথা শেষ করতে না দিয়েই উনি আমার ঘাড়ে তার ঠোঁট বুলাতে বুলাতে বললেন, দেখাও কি দেখাবা? আর তাহলে রুমে যাই চলো, এখানে দেখালে কেমন একটা হয়ে যায় না? তার মুখে এমন লাগামহীন কথা শুনে আমার মেজাজ এবার ৩৬০ ডিগ্রিতে গিয়ে থামলো। আমি এক ঝটকায় তাকে নিচের থেকে ছাড়িয়ে পড়লাম। আপনি তো একটা যাচ্ছে তাই, এই চান তো এখান থেকে, রান্না শেষ করতে দিন। তীব্র আবারও আমাকে কিছু বলতে নিলে আমি গরম খুন্তি তার দিকে এগিয়ে নিয়ে বললাম, আপনি যদি এখন আবারও আমাকে ডিস্টার্ব করেন তাহলে আপনার ফর্সা সুন্দর পিঠে এটা দিয়ে খুব যত্ন সহকারে ছাপ বসিয়ে দিব বলে দিলাম। হুম বউকে একটু আদর করতে চাইলেই দোষ? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি না তোর কাছে। তোর কাছে না গেলে যেন আমার কত বড় সমস্যা হয়ে যাবে। গেলাম না। তার এমন কথায় আমি চোখ ছোট ছোট করে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করি তার দিকে। লোকটার এমন কথা কেমন যেন হজম হলো না আমার, কারণ এই লোকটা এত পরিমাণে অসভ্য আর লুচু হয়ে গেছে, বিয়ের পর থেকে যা বলে বোঝানো সম্ভব নয়। যাকে যা খুশি করুক, আমিও দেখবো কত সময় পারে এমনভাবে থাকতে। আইছে বড় বড় কথার ছুরি নিয়ে। আমি মনে মনে কথাগুলো বিড়বিড়িয়ে চেই না আবারও রান্নার কাছে ধ্যান লাগাবো, অমনি তীব্র আমার গালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে সিটি বাজাতে বাজাতে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। ওনার অমন কাছে আমি যেন বোকা বনে গেলাম। আজও মানুষ সত্যি, এক্ষুনি কেমন তেজ দেখিয়ে বলল আমার কাছে না আসে নাকি তার কিছুই যায় আসে না, আর এক্ষুনি এমন কাজ করে চলে গেল। আমি আনমনে গালে হাত দিয়ে লজ্জা মাখানো একটা হাসি দিলাম। লোকটার এই পাগলামিগুলোতেও আমার জন্য গভীর ভালোবাসা খুঁজে পাই আমি তাইবা সিনহা তৃপ্তি চৌধুরী। আর এত সময় আমার সাথে যাকে দেখলেন সে হলো আমার কিউট রাগী মিষ্টি জামাই আবরার চৌধুরী তীব্র। অনেক মাস আগেই পারিবারিক সম্বন্ধের মাধ্যমে আমার আর তীব্রের বিবাহ কার্য সম্পন্ন হয়। তীব্রের বাবা মারা গিয়েছেন বছরখানেক আগে একটা কার অ্যাক্সিডেন্টে, আর সেই শোকে তীব্রের মাও ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হয়েছিলেন কিছুদিন। তারপর তাকে আর বাঁচানো যায়নি। তীব্রের নিজের কোনো ভাই বোন নেই। বিশাল সম্পত্তি আর একটা বড় মাল্টিমিডিয়া কোম্পানির মালিক ছিলেন তীব্রের বাবা। এখন সবকিছু তীব্রের নামে রয়েছে, আর কোম্পানির সম্পূর্ণ দেখাশোনাও সে নিজেই করে। তীব্রের সাথে এই বিশাল বাড়িতে আমরা দুজনেই থাকি। কাজের লোকও আছেন ৭-৮ জন। তাদের সকলের কাজ আলাদা আলাদাভাবে বুঝিয়ে দেওয়া আছে। তীব্রের কড়া আদেশ আমার জন্য যে আমি ভালো হোক বা খারাপ যেমনই রাঁধতে পারি না কেন তেমনই রাঁধতে হবে আমাকে, আর আমার হাতে রান্না ছাড়া সে অন্য কোনো খাবার খাবে না। তাই এ বাড়িতে আসার পর থেকে ওনার জন্য সকল রান্না আমি আমার নিজের হাতেই করি। প্রথম প্রথম সমস্যা হতো খাবারের স্বাদে, যেমন কখনো লবণ ঝাল বেশি হতো, আবার কখনো একদম কম, কখনো সিদ্ধ বেশি হতো, আবার কখনো একদম কাঁচা কাঁচা থাকতো। কিন্তু তীব্র কখনোই সেসব নিয়ে আমাকে কোনো অভিযোগ দেয়নি, চুপচাপ খেয়ে নিত। আমি এসব খাবার খেতে পারবো না বুঝে আমার জন্য বাহির থেকে ভালো খাবার অর্ডার করে আনতো। বিয়ের পরদিন থেকে এখনো পর্যন্ত এমন একটা দিন কাটেনি যে আমি নিজের হাতে একবেলা ভাত উঠিয়ে খেয়েছিলাম, কারণ তীব্র আমাকে নিচু হাতে খাইয়ে দিতেন ৩ বেলায়। সারাদিনে হাজার কাজের চাপ থাকলেও খাওয়ার সময় হওয়ার ১৫ থেকে ২০ মিনিট আগেই তিনি বাসায় এসে উপস্থিত হতেন। প্রথম প্রথম তার এমন কাজে আমি অবাক না হয়ে পারতাম না। শুধুমাত্র আমার হাতের এই অর্ধসিদ্ধ খাবার খাওয়ার জন্য আর আমাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার জন্য তিনি তার সকল কাজকে উপেক্ষা করে চলে আসেন। আসলেই পাগল একটা, কি অদ্ভুত সুন্দর তার ভালোবাসায় ঘেরা সকল কাজগুলো। প্রতিবারই আমায় খাওয়ানো শেষ করিয়ে আমার মুখ নিচু হাতে মুছে দিয়ে আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তারপর খাবার টেবিল ছেড়ে উঠে যান উনি। সম্পর্কের এই কয়েক মাসে কখনো এই কাজগুলো করতে তার মিস হয়নি। আমাদের বিছানায় প্রথম দিন থেকে একটা বালিশই থাকে, কারণ বাসর রাতে তিনি আমার কপালে তার কপাল ঠেকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আজ থেকে আমাদের বিছানায় একটাই বালিশ থাকবে। আমি বালিশে মাথা রাখবো আর তুমি আমার বুকে মাথা রাখবে। তোমাকে আমার বুকে জড়িয়ে নিয়ে দিয়ে প্রতি রাতে আমার শান্তিময় সুখের ঘুম ঘুমাতে চাই।
তার এমন কথায় আমি বেশ লজ্জায় পড়ে গিয়েছিলাম। ইস, প্রথম রাতেই এভাবে এত এত ভালোবাসার রুলস তিনি আমাকে ধরিয়ে দিলেন। তারপর থেকে প্রতি রাতেই আমি তার বুকে মাথা রাখতেই তিনি আমাকে আষ্টে পৃষ্ঠে তার বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে যেতেন। প্রথম প্রথম একটু অস্বস্তি বোধ করছিলাম, তবে পরবর্তীতে যখন তার করা সকল পাগলামি, খুনসুটি, আদর, হুটহাট জড়িয়ে ধরা, খাইয়ে দেওয়া, প্রচুর কেয়ারনেস, সব কিছুর মাঝেই ভালোবাসা নামক অদ্ভুত সুন্দর জিনিসটি খুঁজে পেয়েছিলাম, তখন তার মাঝে আমি আমাকে খুঁজে পেয়েছিলাম। তাকেও অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম আমি। ভাবনার জগৎ থেকে বেরিয়ে রান্নার কাজ শেষ করে সব খাবার ডাইনিং টেবিলে রেখে রুমে চলে এলাম। দেখলাম তীব্র তার ল্যাপটপে কোনো একটা কাজ নিয়ে গভীর মনোযোগী। আমি কোনো কথা না বলে ওয়ার্ড্রপ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তীব্র এখনও সেই একইভাবে ল্যাপটপে কাজ করতে ব্যস্ত। একটা ভেঙচি কেটে মনে মনে বললাম, কি এমন রাজ্য উদ্ধার করা কাজ করছে শুনি? আমার দিকে দেখি তার কোনো খেয়ালই নেই। কথাগুলো বলতে বলতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল চিরুনি করা শেষ করে ব্যালকনিতে চলে গেলাম। বাহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছিলাম। হঠাৎ তীব্র আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার চুলের মাঝে তার মুখ ডুবিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। আমি আমার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটিয়ে তুললাম। এটার অপেক্ষাতেই ছিলাম। প্রথম যেদিন উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার ভেজা চুলে নাক ডুবিয়ে নিঃশ্বাস নিয়েছিলেন, সেদিন উনি আমাকে বলেছিলেন, আমার এই ভেজা চুলের মাথার করার সুগন্ধ আমাকে পাগল করতে যথেষ্ট গো বউ। আমি এক অদ্ভুত রকম শান্তি খুঁজে পেলাম আজ। জীবনের শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত আমি তোমার এই রেশমি খোলা ভেজা চুলের সুগন্ধে মোহিত হতে চাই। তারপর থেকে প্রতিদিনই আমি গোসল করে বের হলে উনি আমার ভেজা চুলের গন্ধ নেন। আমি তার এই ভালোবাসাগুলোতে ভীষণ হ্যাপি ফিল করি। কিছু সময় এইভাবেই কাটিয়ে দেওয়ার পর দুজনে খাওয়ার জন্য নিচে চলে যাই। প্রতিদিনের মতো উনি নিচে খেয়ে আমাকেও খাইয়ে দিলেন। এখন আর আমাকে বাহিরের খাবার খেতে হয় না, কারণ আমার রান্নার হাতের যথেষ্ট উন্নতি হয়েছে বটে, যার জন্য এখন উনি বেশ তৃপ্তি সহকারে খাওয়া শেষ করতে পারেন। রুমে বসেছিলাম, হঠাৎ উনি একটা প্যাকেট হাতে করে রুমের ভিতর প্রবেশ করলেন। আমি আমার ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকিয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর প্রশ্নসিক্ত কণ্ঠে তাকে জিজ্ঞেস করে বললাম, কি আছে ওই প্যাকেটে? খুলে দেখো। আমি ওনার হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলে ফেললাম। খোলার পর ভেতরে লক্ষ্য করতেই দেখলাম একটা খয়েরি রঙের সিল্ক জর্জেটের অপূর্ব সুন্দর শাড়ি রাখা। শাড়িটা বের করে মুখে একরাশ খুশির ছাপ ফুটিয়ে তীব্রের দিকে তাকাতেই উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এটা পরে সুন্দর করে সেজে রেডি হয়ে থেকো, সন্ধ্যার পর তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে বউ। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। কি আবার সারপ্রাইজ প্ল্যান করলেন উনি? উফ, আমার তো এখনই সেটা জানতে মন কেমন কেমন করছে। আর উনি তো আমাকে তার কোনো ইঙ্গিতও দিবেন না জানি। সারপ্রাইজ দিবেন সে কথা এত তাড়াতাড়ি না জানালেই তো পারতেন। আমাকে ছটফট করতে দেখে কি মজা পান উনি সত্যিই বুঝি না। কি আর করার, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেই হলো। তীব্রের দেওয়া সেই খয়েরি রঙের সিল্ক শাড়িটা পরতে আমার প্রচুর বেগ পেতে হয়েছিল অবশ্য, কিন্তু ম্যানেজ করে পিন সেট আপ করে পরে ফেলেছিলাম। শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি, গাঢ় খয়েরি লিপস্টিক, চোখে গাঢ় কালো কাজল আর কপালে কালো রঙের ছোট্ট একটা টিপ। ব্যাস, আমার সাজ কমপ্লিট। কিছু সময় পর তীব্র রুমে প্রবেশ করলেন। আমি পিছন ফিরে তাকে দেখেই এক দফা ক্রাশ খেয়ে গেলাম। উফ, আমার জামাইটাকে আজ এত কিউট লাগছে কি বলবো। সাদা শার্ট, উপরের দুটো বাটন খোলা, পশমযুক্ত বুকের কিছু অংশ দেখা যাচ্ছে। শার্টের উপর খয়েরি রঙের কোট, কালো রঙের প্যান্ট, কালো শু, কোটের বাম পকেটে সানগ্লাস, হাতে ঘড়ি, সিল্কি চুলগুলো স্ট্রেট করে হালকা জেল লাগানো। মোহনীত তার শরীরের পারফিউমের সুবাস আমাকে শেষ করে দিতে যথেষ্ট। আমি এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছি দেখে উনি আমার কাছে এগিয়ে এসে আমার চোখের কোণ থেকে অল্প কাজল নিজের আঙ্গুলে ছুঁয়ে নিয়ে আমার কানের পিছনে লাগিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার মিষ্টি বউটাকে তো আজ পরীর মতো সুন্দর লাগছে। তার এমন কথা আমার কান পর্যন্ত পৌঁছতেই লজ্জায় আমার গাল দুটো ব্লাশিং করতে শুরু করেছিল। উনি একটা টেডি স্মাইল দিয়ে ওনার বুকের বাপারশে একটা হাত রেখে আমাকে উদ্দেশ্য করে বললেন, হায় মে মার যাবা বউ গো,
এইভাবে ব্লাশিং করো না। আমি তো এখনই তোমার নিচে পাগল হয়ে যাচ্ছি। এরপর তো নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়বে। তার এমন লাগামহীন কথায় আমি যেন লজ্জায় মাটিতে মিশে যাওয়ার পরিস্থিতিতে পড়েছিলাম। লোকটা না আসলেই যাচ্ছে তাই আমাকে শুধুই লজ্জা দেন। আমি মাথা নিচু অবস্থাতেই তাকে বললাম, কি যেন সারপ্রাইজ দিবেন। সেই জন্য তো আজ এত আয়োজন। আচ্ছা ওয়েট। বলেই পকেট থেকে উনি ওনার রুমাল বের করলেন। তারপর আমার পিছনে এসে দাঁড়িয়ে চোখ বাঁধতে নিলেন। আমি বললাম, চোখ বাঁধছেন কেন? সারপ্রাইজ তো সারপ্রাইজই, সঠিক সময় না হলে তো দেখা যাবে না আগেই। এখন চলো তবে। কথা শেষ করেই উনি এক ঝটকায় আমাকে ওনার কোলে তুলে নিলেন। সঙ্গে সঙ্গে আমি ওনার গলা জড়িয়ে ধরলাম আর ওনার বুকে মাথা রাখলাম। বেশ কিছু সময় পর উনি আমাকে কোথায় যেন এনে কোল থেকে নামিয়ে দিলেন। তারপর চোখ থেকে রুমালের বাঁধনটা খুলে দিলেন। আমি পিটপিট করে চোখ মেলে সামনে তাকাতেই ভীষণ অবাক হয়ে গেলাম। খুশির ছাপ আমার চোখে মুখে ফুটে উঠেছে ইতিমধ্যেই। ইস, এত সুন্দর করে সাজানো সামনের পুরো অংশটিতে আমার পছন্দের কাঠগোলাপ ফুলের সমারোহ, তার মাঝেই বড় একটা লাভ রাখা যেখানে লেখা ছিল হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বউ। আমি পিছন ফিরে তীব্রের দিকে তাকাতেই দেখি উনি হাঁটু ভেঙে আধবসা অবস্থায় আছেন আমার সামনে এক রাশ কাঠগোলাপ দিয়ে বানানো ফুলের তোড়া নিয়ে। আমি মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছি। উনি বলতে শুরু করলেন, প্রথম যেদিন তোমায় দেখতে গিয়েছিলাম সেদিন প্রথম থেকে তোমার ওই মায়াবী চেহারার মায়ায় আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছিলে তুমি। সারা জীবন তোমার ওই মায়া আমাকে আবদ্ধ করে রাখবে তো? তোমার হাতের রান্না খাওয়ার সুযোগ সারাটা জীবন ধরে পেতে চাই। দিবে তো আমায় সেই সুযোগ? আমার বুকে মাথা রেখে যখন তুমি ঘুম পরিদেশে হারিয়ে যাও, তখন আমি আমার বুকের মাঝে অদ্ভুত রকমের শান্তি খুঁজে পাই, যা আমাকে নিশ্চিন্তে ঘুমোতে দেয়। সারা জীবন আমার বুকে মাথা রেখে আমাকে সেই শান্তিতে ঘুমাতে দেবে তো? তোমাকে অনেক বেশি বেশি ভালোবাসার সুযোগ শেষ পর্যন্ত দেবে কে বউ? ওনার সব ভালোবাসার আবদারের কথা শুনে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল। এই কান্না সুখের কান্না। কেউ কাউকে এত বেশি ভালোবাসতে পারে ওনাকে না দেখলে বুঝতে পারতাম না কখনো। আমাকে কাঁদতে দেখে উনি উঠে দাঁড়িয়ে আমাকে ওনার বুকে জড়িয়ে নিলেন। আমিও ওনার বুকে মাথা রেখে শক্ত করে ওনাকে নিজের সাথে জড়িয়ে নিলাম আর বললাম, আমি তো সম্পূর্ণই আপনার, সারা জীবনের জন্য আপনার। তাই আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, ভালোবাসার অধিকার। উনি আমার মাথা ওনার বুক থেকে উঠিয়ে আমার দুগালে ওনার হাত রেখে আমার কপালে একটি গভীর ভালোবাসার পরশ এঁকে দিলেন আর বললেন, তাহলে আজ থেকে আর আপনি নয়, আমাকে তুমি করে বলো। ওনার এমন কথাই আমি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বললাম, অনেক ভালোবাসি গো তোমায় জামাই। আমার মুখে তুমি ডাক শুনে উনি আবার আমাকে ওনার বুকের সাথে জড়িয়ে নিলেন। তারপর বললেন, আমি তোমাকে অনেক ভালোবাসি বউ।